আপনারা হয়তোবা আমাদের চ্যানেলের আগের একটি ভিডিওতে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কারাগার গুয়ান্তানামো বে সম্পর্কে জেনেছেন, কিন্তু বাংলাদেশেও যে এমন ভয়ঙ্কর একটি সেল রয়েছে তা আমাদের অনেকেরই অজানা ছিল। বর্তমানে এই সেলকে আয়নাগর নামে আমরা অনেকেই হয়তোবা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে শুনতে অথবা দেখতে পেরেছি, এবং এই বিষয়টি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে নেত্র নিউজ। আজকের এই ভিডিওতে আমরা জানবো আয়নাগর থেকে বের হওয়া কিছু ব্যক্তির বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে, এবং তার সাথে সাথে আরো জানবো তাদের উপর কি নির্মম অত্যাচার করা হয়েছিল। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে। তো চলুন শুরু করা যাক। আয়নাগর হলো একটি গোপন আটক কেন্দ্রের নাম, যা ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা শাখার দ্বারা পরিচালিত হয়। অভিযোগ রয়েছে যে ডিজিএফআই এর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ সিটিআইবি আটক কেন্দ্রটি রক্ষণাবেক্ষণের জন্য দায়ী। এখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে, যেখানে একসাথে 30 জন বন্দী রাখার ক্ষমতা রয়েছে। সাইটটি বাংলাদেশের ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত বলে ধারণা করা হয়। 2009 থেকে 2017 সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে নিখোঁজ হন 402 জন মানুষ। এই তথ্যটি প্রকাশ করে ঢাকা ভিত্তিক মানবাধিকার সংগঠন অধিকার। 2014 জুলাই থেকে 2019 সাল পর্যন্ত বাংলাদেশে 344 জন ব্যক্তি গুমের শিকার হয়। তাদের মধ্যে 40 জন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়, 66 জনকে সরকারি হেফাজতে গ্রেপ্তার অবস্থায় পাওয়া গেছে, এবং 203 জন ব্যক্তি এখনো গুম রয়েছেন, যারা দীর্ঘদিন গুম থাকার পরে ফিরে আসেন। তারা গুমের ব্যাপারে মৌন অবলম্বন করেন। ধারণা করা হয় এসব মানুষদের গুম করে রাখা হয় আয়নাগরে। আয়নাগরে যারা বন্দী থেকেছেন তাদের মধ্যে রয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও শিক্ষাবিদ মুবাশশার হাসান, সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান, ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায়। এছাড়াও আয়নাগর থেকে সম্প্রতি ছাড়া পেয়েছেন বাংলাদেশি ব্যারিস্টার এবং জামাত ইসলামী নেতা মীর কাসেম আলীর ছেলে মীর আহমদ বিন কাসেম, সাবেক সামরিক জেনারেল এবং জামাত ইসলামী নেতা গোলাম আজমের ছেলে আব্দুল্লাহিল আমান আজমি, পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ এর মুখপাত্র মাইকেল চাকমা সহ আরো অনেককে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ এসব ঘটনার জন্য জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার রক্ষাকারী সংস্থা যেমন হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তৎকালীন বাংলাদেশ সরকারকে নিন্দা প্রস্তাব জানায়। বাংলাদেশের বেসরকারি একটি সংবাদ মাধ্যম বিভিন্ন সূত্র থেকে ধারণা করছে যে দেশের বিভিন্ন স্থানে এরকম আরো বেশ কিছু নির্যাতন ও আটক স্থান থাকতে পারে। এখন চলুন কয়েকজন ব্যক্তির বাস্তব অভিজ্ঞতা ও তাদের উপর কি নির্মম অত্যাচার চালানো হয়েছিল সে সম্পর্কে জানা যাক। সেলিমের গ্রামের বাড়ি কাপাসিয়ায়। তার পারিবারিক গাড়ির একটি ব্যবসা আছে। তিনি তখন দোকানেই ছিলেন। হঠাৎ একটি মাইক্রোবাস ঘটনাস্থলে উপস্থিত হয়। কিছু বুঝে ওঠার আগেই 4-5 জন লোক ওই মাইক্রোবাস থেকে বের হন। একজনের হাতে মনিটর সমেত একটি ডিভাইস। সাথে সাথেই সেলিমের পকেটে থাকা সেলফোন বেজে ওঠে। তিনি ফোন ধরতে পকেটে হাত দিতেই লোকগুলো বুঝে গেল তারা তাদের টার্গেট খুঁজে পেয়েছে, এবং তাকে গাড়িতে করে নিয়ে চলে তারা। কয়েক বছর আগে মালয়েশিয়া যাওয়ার আগে তিনি নিজেও ঢাকা ও গাজীপুর সড়কে বাণিজ্যিক গাড়ি চালিয়েছেন অজস্রবার। ফলে তাকে বহনকারী মাইক্রোবাস যখন রাজেন্দ্রপুর রেল ক্রসিং এর কাছে পৌঁছালো অথবা রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের ভেতরে সেনা চৌকি পার হলো, তখন তার চোখ বাঁধা থাকলেও তিনি বুঝতে পারছিলেন এই সড়কটি কোথায়, তাকে ঠিক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সেটাও তিনি মোটামুটি ধারণা করতে পারছিলেন। যখন তাকে অবশেষে মাইক্রোবাস থেকে নামানো হলো, তখন তিনি কোলাপসেবল গেট, যাকে বাংলাদেশে অনেকে কেচি গেট বলে থাকেন, খোলার শব্দ শুনলেন। তারপর তাকে একটি সিঁড়ি দিয়ে নামিয়ে জানালাবিহীন একটি কক্ষে নেওয়া হলো। একজন ডাক্তার এসে তার রক্তচাপ পরীক্ষা করলেন ও মেডিকেল চেক আপ করলেন। এরপর তাকে একটি সেলে নেওয়া হলো। এই গোপন কারাগারটির বিষয়ে খুঁটিনাটি কিছু তথ্য সেলিম জানিয়েছেন, যেমন তাকে কি ধরনের খাবার দেওয়া হতো। তাকে দেওয়া হতো এনার্জি প্লাস বিস্কুট, কোন ব্র্যান্ডের মাম পানির বোতল। তাকে যে স্থানে রাখা হয়েছিল সেখানে প্রায় সারা দিন রাত কয়েকটি অত্যন্ত উচ্চ শব্দের এক্সজস্ট ফ্যান চলত। তিনি মাঝে মাঝে একটি বিমানের উঠানামার কম্পন অনুভব করতেন। ফলে তিনি অনুমান করতে পেরেছেন যে পাশেই হয়তো কোনো বিমানবন্দর বা গাড়িতে বিমান উঠানামা করে। অন্যদিকে খাবারের বর্ণনা দিতে গিয়ে গুমের শিকার হওয়া ব্যারিস্টার আরমান সাহেব বলেছেন, গুমে থাকতে 3 বেলায় খুব বাজে দুর্গন্ধযুক্ত বাড়িতে পচা খাবার দেওয়া হতো। মনে হতো কেউ খেয়ে মাখিয়ে আমাদের দিয়েছে। প্রথম খেতে পারতাম না, পরে বাধ্য হতাম। দেখলাম যে রোজা রাখলে দুপুরের খাবারের বদলে ছোলা বুট দেয়, মাঝে মাঝে সাথে একটু পেঁয়াজু বা অন্য কিছু থাকে, আর সকালের খাবারের বদলে রাতে 2টা রুটি দেয়। তাই আগেই বলে রাখতে হয়। তো আমি করলাম কি, লাগাতার রোজা রাখার চেষ্টা করতাম। একে তো সোয়াব, তার সাথে সাথে 3 বেলা 3 রকমের খাবার, আর ওই দুর্গন্ধযুক্ত বাটি থেকে কিছুটা মুক্তি। আর রাতে সেহরির জন্য দেওয়া রুটি খেয়ে নিতাম। মাঝে মধ্যে রুটি এত বাজে পড়তো, মনে
মনে হতো যেন কেমিক্যাল মিশিয়ে দিয়েছে। একবার এমন মনে হয়েছে যে রুটি ভাত, সেহরির জন্য ভাত তরকারি, পচা মাছ দিলে আমি সেটা খেয়ে নিতে পারতাম, কিন্তু সেটাও বাদ দিয়ে মাছের মাথার কাটা দিয়ে কি একটা বিভৎস তরকারি দিত, তাও আবার রাতে 2 বার, দ্বিতীয়টা সেহরির জন্য। আমি একবার আয়ামে বীজের 3 রোজা রাখার জন্য টানা 3 দিন শুধু ইফতার করেছি, আর কিছু খাইনি। শেষ দিন বাধ্য হয়ে জীবনের প্রথমবারের মতো ওই নোংরা ভাতগুলো ধুয়ে পরিষ্কার করে এরপর খেয়েছি পানি মিশিয়ে। কি যে স্বাদ লেগেছিল বলে বোঝাবার মতো না। তাদের ক্যান্টিনের যেসব মাছ বিক্রি হতো না সেগুলো ভেজে আমাদেরকে দিত। আমাদের জন্য পার মিল যত টাকা বরাদ্দ ছিল সেগুলোর 10 ভাগের 1 ভাগও আমাদের জন্য ব্যবহার করতো না, সেইটা তারা নিজেদের পকেটেই ঢোকাতো। এরপরও বেশি বেশি রোজা রাখতে চাইলে এদের অনেকে গালমন্দ করত। একবার একজন বলে উঠলো, আমরা কি মুসলমান না? আমরা জানি না রোজা কি, কয়টা রাখতে হয়, এই টাইপের কথাবার্তা। এটি বর্ণনা করছিলেন ব্যারিস্টার আরমান। ফিরে আসা যাক সেলিমের কাছে। সেলিমের আগে ওই কক্ষে যারা বন্দী ছিলেন তারাও তার অপহরণকারীদের পরিচয় সম্পর্কে সুস্পষ্ট সূত্র রেখে গেছেন। অনেকেই খাবারের সাথে দেয়া মাংসের হাড় বা কোনো শক্ত বস্তু দিয়ে ডিজিএফআই এর নাম কক্ষের দেয়ালে খোদাই করে লিখে গেছেন। সেলিম বলছিলেন, ওই রুমের ভিতরে অনেক লেখা, ওয়ালের মধ্যে খোদাই করে লেখা। আমার মনে হচ্ছে এখানে কত লোককে যা রাখা হয়েছে এটা অনুভব করার মতো না। এক একজনের লেখার হাতের স্টাইল এক এক রকম। আমাকে ডিজিএফআই ধরে নিয়ে আসছে, আমাকে ডিজিএফআই অ্যারেস্ট করছিল বাড়ি থেকে, এরকম অনেক লেখা। অনেকে আবার নাম্বার লিখে রাখছে, যদি সম্ভব হয় আমার পরিবারকে কেউ বললেন যেন আমার খোঁজ করে, আমাকে সরকার এখানে এভাবে বন্দী করে রাখছে। অন্যদিকে বর্ণনা দিয়েছেন হাসিনুর রহমান নামের একজনও। তিনি প্রথমবার গুমের শিকার হয়েছিলেন 2011 সালের জুলাইয়ে। সামরিক বাহিনীতে তিনি পদকপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। বীরত্বের জন্য পেয়েছিলেন বীর প্রতীক খেতাব। র্যাবের একটি ইউনিটের অধিনায়ক থাকাকালে তিনি বেশ কয়েকটি সন্ত্রাসবাদ বিরোধী অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। 2012 সালে 28 বছর চাকরি শেষে তাকে বরখাস্ত করা হয়। অভিযোগ হলো তিনি নিজেই জঙ্গিবাদে জড়িয়েছেন। এই অভিযোগ তিনি দৃঢ়ভাবে অস্বীকার করেছেন। 2018 সালে যারা তাকে ধরে নিয়ে যায় তাদের পরনে ছিল পুলিশের গোয়েন্দা শাখা বা ডিবির পোশাক। এখানে ক্লিয়ার করার জন্য বলে রাখি, কাউকে আটক করার কোনো আইনি এখতিয়ার ডিজিএফআই এর নেই। ফলে কাউকে অপহরণ করতে হলে এই সংস্থার সদস্যরা বেসামরিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় ধারণ করে। 2018 সালের অগাস্টে তাকে তুলে নেওয়ার পর হাসিনুর রহমান প্রায় 18 মাস নিখোঁজ ছিলেন। 2020 সালের ফেব্রুয়ারিতে তাকে ছেড়ে দেওয়া হয়। তখন অন্য অনেক গুমের শিকার ব্যক্তিদের মতো তিনিও নিজে গুম হওয়া নিয়ে বেশি তথ্য দিতে সম্মত হননি। সেলিম তার গুমের বিষয়ে কিছুই না জানলেও হাসিনুর রহমান ছিলেন সামরিক বাহিনীর ভেতরকার একজন লোক। তিনি এই গোপন বন্দিশালার অবস্থান সম্পর্কে স্পষ্ট ও নিখুঁত বর্ণনা দিয়ে বলতে পেরেছেন। তিনি বলেন, উত্তরে 14 তলা বিল্ডিং, দক্ষিণে মেজবি, তার মাঝখানে হলো একটা মাঠ, মাঠের মাঝখানে এই কারাগার। এর ঠিক পূর্ব পাশে হলো লগ এরিয়া হেডকোয়ার্টার, স্টেশন হেডকোয়ার্টার এবং ইউএনসির প্রধান প্রকৌশলী অফিস। পশ্চিম পাশে হলো ডিজিএফআই এর এমটি শেড এবং উত্তর পূর্ব কোণে হলো ডিজিএফআই এর মসজিদ। এই গুম হাউসটা ছদ্মনাম হলো আয়নাগর। আর এইসব তথ্য নিয়ে মূল জায়গাটি শনাক্ত করা হয়। শেখ মোহাম্মদ সেলিম আরো বলেন, আপনাকে আরেকটা কথা বলি, ফ্যান বন্ধ করলে অনেক লোকের কান্নার শব্দ আসে, কিন্তু ওইটা ফ্যান ছাড়া অবস্থায় বোঝা যায় না। হাসিনুর রহমান বলেন, কোনো কিছু যাতে শোনা না যায় এবং ভিতরে কোনো শব্দ যেন বাইরে যেতে না পারে, এই জন্য অনেক বড় বড় এক্সজস্ট ফ্যান তারা ইউজ করে। যেমন ওই প্রতি 5টা রুমের সাথে 2টা এক্সজস্ট ফ্যান, অর্থাৎ ওই 10টা রুমের সাথে 4টা এক্সজস্ট ফ্যান, যাতে কোনো শব্দ ভিতর থেকে বাইরে না যায়, বাইরে কোনো শব্দ ভিতরে না আসে। দুইজনের বক্তব্যতে অনেক ভালো মিল পাওয়া যায়। শেখ মোহাম্মদ সেলিমকেও 2016 সালের অগাস্টে আদালতে উপস্থাপন করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি বাংলাদেশের একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ছিলেন। তেজিবির ক্ষেত্রে এই অভিযোগের সত্যতা থাকার সম্ভাবনা থাকলেও সেলিমের বিরুদ্ধে এই অভিযোগের কোনো ভিত্তি নেই, তা নেত্র নিউজ নিশ্চিত করতে পেরেছে। সেলিম আরো বলেন, সম্ভবত একবারে সকালবেলা ফজরের সময় মনে হয় ওনারা আমাকে ওইখান থেকে চোখ টোক বেঁধে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। তো ওইখানে আমাকে একজন মহিলা জিজ্ঞাসাবাদ করে। উনি আমাকে জিজ্ঞাসাবাদ করলো আমার নাম, আমার টোটাল পরিচয়, আমি কি করি। সম্ভবত আইএসএল বা আইএসআইএল, পাকিস্তানের একটা গোয়েন্দা সংস্থার কথা আমাকে জিজ্ঞেস করলো। তো বললো যে পাকিস্তানের আইএসআই ওইটা সদস্য নাকি আমি। এরপর উত্তরে আমি বলেছি যে এটার নাম আমি শুনি নাই কোনোদিন। পরে আমি আমার নাম বললাম শেখ মোহাম্মদ সেলিম। এরপর আমার পিতার নাম, এটা অনেকবার আমাকে জিজ্ঞেস করলো। এরপরে আমি আমার জন্ম তারিখটাও বললাম তাদেরকে, 1/1/1990। ওনারা কোনোভাবেই মানতে চাচ্ছিল না। ওই সময়ই মারি শুরু করে, মানে কোন দিক থেকে বাড়ি দেয় আমি অনুভব করতে পারি না, বা ডানে বামে, মানে আমি এই দিকে কাইত হইলে ওই দিকে বাড়ি দেয়, পায়ে বাড়ি দেয়, ডান পাশে বাম পাশে খুব জোরে জোরে মারে। তো আমিও খুব কান্নাকাটি করি, সব বিষয় জিজ্ঞাসাবাদ করে। এরপর একটু চুপ করে রইল ওনারা। ওই মহিলা হঠাৎ করে জিজ্ঞেস করলো, শেখ মোহাম্মদ সেলিম, আপনি কখনো পঞ্চগড় গিয়েছেন? আমি বললাম না। এরপরে আমাকে সম্ভবত গোপালগঞ্জের যে কোনো একটা এরিয়ার নাম বলে, কোটালীপাড়া হয়তোবা মেবি এরকমই কোনো একটা নাম হতে পারে, যে ওইখানে আমি নাকি বোমা পুঁতে রাখছিলাম শেখ হাসিনাকে হত্যা করার জন্য। আমি বলছি যে না,
আমি ওই এলাকাতে কখনো যাই নাই। তো ওনারা কেমন জানি মানতে রাজি হচ্ছিল না যে আমার বাড়িটা কাপাসিয়া 6 নং ওয়ার্ড। তাকে করা এইসব প্রশ্নের ভিত্তিতে রিপোর্টাররা ধারণা করেন যে তাকে আটকের ঘটনাটি সম্ভবত ভুল পরিচয়ের কারণে হয়েছে। ডিজিএফআই সম্ভবত এমন এক ব্যক্তির বিষয়ে আগ্রহী ছিল যিনি সেলিম সত্য নামটি ব্যবহার করতেন, যিনি কিনা কোটালীপাড়ায় শেখ হাসিনাকে হত্যা করতে বোমা পুঁতে রাখার দায়ে অভিযুক্ত। 2021 সালের ফেব্রুয়ারিতে র্যাব ইকবাল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করে। তখন র্যাবের সূত্রে বিভিন্ন পত্রপত্রিকায় খবর প্রকাশিত হয় যে ইকবাল হোসেন হরকাতুল জিহাদ নামে একটি নিষিদ্ধ জিহাদি সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন এবং তিনি 2004 সালের 21 অগাস্টের গ্রেনেড হামলার মামলায় সন্দেহভাজন। সংবাদে আরো বলা হয় যে ইকবাল হোসেন এতদিন মালয়েশিয়া লুকিয়ে ছিলেন এবং তাকে ধরার জন্য সাভার ও গাজীপুরে একাধিক অভিযান পরিচালনার কথা বলা হয়। এই সবকিছুই শেখ মোহাম্মদ সেলিমের পরিচিতির সঙ্গে মিলে যায়। কিন্তু ডিজিএফআই যখন বুঝতে পারলো যে তারা ভুল সেলিমকে ধরে এনেছে, তারা তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে। ডিবি পুলিশ তাকে ভুয়া মামলায় আদালতে পাঠিয়ে দেয়। আয়নাগর থেকে ফেরার পর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আজমি হাফিজউল্লাহ বলেন, আমি কতদিন আলো বাতাস দেখি না, আল্লাহর দুনিয়া দেখি না, ওরা আমাকে আজান শুনতে দেয় নাই। আমার এই গামছাটাতে আমি যে পরিমাণ চোখের পানি মুছেছি ওই পানি জমালে একটি দিঘি বানানো যেত। আমরা পুরো বিষয়টি ছোট করে আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা আয়নাগর সম্পর্কে অনেকটাই বুঝতে পেরেছেন। সবশেষে আমাদের একটাই চাওয়া, এগুলোর পিছনে যারা ছিল তাদের বিচার করা হোক। আমরা সুন্দর স্বাধীন বাংলাদেশ চাই। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।